বর্বরতার নিশানা ইরানের বেসামরিক স্থাপনা, তেল ও পানি শোধনাগারে হামলা, বৈরুতে হোটেলে আঘাতে নিহত 4, ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি হুঙ্কার। ট্রাম্প আমাদের নেতাকে হত্যা করেছেন, আমরা তাকে ছাড়ব না। জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে পাম্পে আজও লম্বা লাইন, চাহিদা অনুযায়ী না পাওয়ার অভিযোগ। কখনো বলে 1 ঘন্টা পর দেবো, 2 ঘন্টা পর দেবো। আসলে তেল সবার কাছেই আছে, কিন্তু দিচ্ছে না। ধানমন্ডি থেকে গাড়ি নিয়ে এই জায়গায় এলাম, এখন পর্যন্ত মনে করেন গাড়ি যে জায়গাটা ওই জায়গায়। 2 লিটার দিয়ে আমরা কি করতে পারবো বলেন? যেখানে তেল নিত মানুষ 10 লিটার, সেখানে নিচ্ছে 30 লিটার, 40 লিটার। জ্বালানি যতটুকু পাবো আমরা ততটুকুই জনগণের কাছে দিয়ে দেব। আশঙ্কার মধ্যেই আশার আলো, চট্টগ্রামে তেল গ্যাস বহনকারী 8টি জাহাজ। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানে অদম্য নারী সম্মাননা পেলেন বেগম জিয়া, গ্রহণ করলেন নাতনি জাইমা। নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড, বললেন রাষ্ট্রপতি। গুমের মতো অপরাধ করেও অনুশোচনা নেই শেখ হাসিনার, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ মির্জা ফখরুলের। গুমের শিকার পরিবারকে ভাতা দেওয়ার পরামর্শ। ঢাকা 4 ও 16 আসনে বিএনপি প্রার্থীর মামলায় ব্যালট হেফাজতে নেয়ার আদেশ, বিজয়ী এমপির বিরুদ্ধে সমন জারির নির্দেশ। নাসিরউদ্দিন পাটোয়ারির নামে মানহানি মামলা। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে একগুচ্ছ সমস্যা পেলেন মন্ত্রী, ডাক্তারের অনুপস্থিতি, ছারপোকা, বিছানাপত্র নিয়ে অভিযোগ। সোহরাওয়ার্দীতে দালাল বিরোধী অভিযান। এবং খাল দখল করে বাড়ি নির্মাণকারীদের কঠোর বার্তা, নিজ উদ্যোগে না সরালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। ক্ষতি হলে দায়ী থাকবে না সরকার, টেকসই পরিকল্পনার তাগিদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বর্বরতার নিশানা ইরানের বেসামরিক স্থাপনা। তেহরানে বিমান হামলায় তেল ও পানি শোধনাগারে আগুন ধরে যায়। লেবাননে হোটেলে আঘাতে নিহত হয়েছেন 4 জন। ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। খামেনি সহ শীর্ষ নেতাদের হত্যা করায় ট্রাম্পকে ছাড় না দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা। আর ইরানের সঙ্গে কোনো সমঝোতা চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাজধানী সহ কয়েকটি শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন ধরে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে হামলা চালিয়েছে। হামলা হয়েছে একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টেও। তেহরানের পাশাপাশি কারাজ শহরের শিল্পাঞ্চলকেও লক্ষ্যবস্তু করেছে নেতানিয়াহু বাহিনীর যুদ্ধবিমান। লেবানন জুড়েও আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। বৈরুতে কুদস ফোর্সের লেবানন শাখার শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। এছাড়া রাজধানীর একটি হোটেলে চালানো হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাব দিচ্ছে ইরান। রাত থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু হামলা প্রতিহত করলেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন সামরিক অবকাঠামোতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও পাল্টা আঘাত হেনেছে ইরান। কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে আইআরজিসি। কুয়েত সরকার জানিয়েছে তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্ক এবং সামাজিক নিরাপত্তা কার্যালয়ের প্রধান ভবনেও ড্রোন হামলা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক পাড়া লক্ষ্য করেও ড্রোন ছোড়ে ইরান, যদিও বেশিরভাগই ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন দেশটিতে এমন একজনকে ক্ষমতায় দেখতে চান যিনি ইরানকে আর যুদ্ধের পথে নেবেন না। সম্প্রতি ইরানের একটি স্কুলে চালানো হামলায় বহু হতাহতের ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট।
They'd like to settle. We're not looking to settle. তেহরানে হামলা চালিয়ে খামেনি সহ দেশটির শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করায় ট্রাম্পকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। ট্রাম্প বুঝতে পারছে না যে তারা এখনো ইরানি এবং ইরানের পাশে দাঁড়ায়। ইরানকে ভাগ করার ধারণা তাদের সহযোগিতা পাবে না। তিনি আমাদের নেতাকে হত্যা করেছেন, আমরা তাকে ছাড়ব না। প্রতিবেশী দেশগুলো থেকে ইরানে হামলা না হলে সেখানে আক্রমণ না করার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ডোনাল্ড ট্রাম্প এটিকে ইরানের আত্মসমর্পণ ভেবে ভুল করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত আছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। যাব তার কাছে। ইনান, মধ্যপ্রাচ্য সংঘাত নবম দিনে গড়িয়েছে, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আপনি জানেন যে তামিম, আসলে নবম দিনে যাওয়া মানে হচ্ছে কি, এতদিন আমরা শুরুর দিকে যখন দেখেছি যে ইরানে যখন হামলা হলো তখন পরিস্থিতি একরকম ছিল, আর নবম দিনে এসে আসলে এটি আসলে আরও ভয়াবহ আকার ধারণ করছে। আপনি জানেন যে প্রথমবারের মতো আজকে ইরানের যে জ্বালানি স্থাপনা মজুতাগার এবং মজুতাগারের পাশাপাশি যেখানে তাদের তেল পরিশোধন করা হয় সেই পরিশোধনাগারেও ভয়াবহ হামলা হয়েছে। ইরানের পক্ষ থেকে ইরান এবং যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালিয়েছে এবং সেখানে হামলার পরপরই ভয়াবহ বিস্ফোরণ দেখা গেছে, যেহেতু সেখানে আসলে জ্বালানি ছিল, জ্বালানি দাহ্য পদার্থ থাকার কারণে আসলে ভয়াবহ বিস্ফোরণ দেখেছি। সবশেষ তথ্যগুলো দর্শকদের আগে আমরা একটু জানিয়ে আসতে চাই। এই নবম দিনে যদি আমরা সংঘাতের চিত্র দেখি তাহলে দেখতে পারবো যে পাল্টাপাল্টি সংঘাত তো অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা চালাচ্ছে। ইরানও কিন্তু থেমে নেই, তারাও কিন্তু উপসাগরীয় যে দেশগুলো রয়েছে যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে ইরান তাদের হামলা অব্যাহত রেখেছে। এবং আমরা দেখতে পাচ্ছি কুয়েতে আজ হামলা হয়েছে। কুয়েতে হামলায় সেখানে নিরাপত্তা সদস্য, দুজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। একইভাবে আরও যদি বলি যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের রিয়াদেও ড্রোন হামলা হয়েছে। মূলত এটি এর আগে আমরা দেখেছি যে দূতাবাসে হামলা হয়েছিল, এটিও মূলত আজকে দূতাবাসের স্থাপনার আশপাশে হামলার চেষ্টা হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি পরবর্তীতে সেই ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। এবং বৈরুতের হোটেলেও কিন্তু একইভাবে ইসরায়েল পাল্টা হামলা অব্যাহত রেখেছে। আপনি জানেন যে হিজবুল্লাহ যেভাবে করে ইসরায়েলের উপর আক্রমণ করছে তাদেরকেও প্রতিহত করার জন্য লেবাননেও সেই হামলা সম্প্রসারণ করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। আর এর মধ্যে এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছিলেন যে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। আজ তিনি একই কথা বলেছেন, পাশাপাশি তিনি আজ বলছেন তিনি আর কোনো চুক্তিতে যেতে চান না। গতকাল পর্যন্ত তিনি চুক্তির কথা বলেছিলেন, তবে তিনি এই মুহূর্তে বলছেন তিনি আর কোনো সমঝোতায় যেতে চান না। তার এখন অন্যতম আসলে উদ্দেশ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি যেটি তিনি দাবি করেন সেটি বন্ধ করা, নিশ্চিহ্ন করা এবং রেজিম চেঞ্জ করা। যদিও সেইখান থেকে আসলে শাসক পরিবর্তনের দাবি থেকে অনেকটাই তিনি সরে এসেছেন। পাশাপাশি আমরা দেখেছি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনিও কিন্তু এক বিন্দু ছাড় দিতে রাজি নন। তিনি বলেছেন তাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে এবং 1 ইঞ্চি মাটিও ইরান কখনোই ছাড়বে না। এবং বৈরুতের হোটেলে যে বোমা হামলার কথা বললাম সেখানে সে বোমা হামলা আসলে হতাহত ভালো হয়েছে। এবং আমরা যেমন দেখছি এই সংঘাতের কারণে শুধুমাত্র আসলে এই ইরান এবং উপসাগরীয় দেশগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, এই সংঘাতের কারণে অন্য দেশগুলোও কিন্তু আসলে বিভিন্নভাবে অনিশ্চয়তা আছে। বিশেষ করে আমি যদি বলি যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পর থেকে ইরানের জীবনে, নাগরিক জীবনেও কিন্তু এটির প্রভাব পড়তে শুরু করেছে। আগে যেখানে ইরানের বাসিন্দারা প্রতিদিন প্রায় 30 লিটার পর্যন্ত জ্বালানি নিতে পারতো সেটি এখন সীমা বেঁধে দিয়েছে তাদেরকে এবং তারা আজকে থেকে 20 লিটারের বেশি মূলত জ্বালানি নিতে পারবে না। অর্থাৎ যেই দেশটি জ্বালানি উৎপাদন করে সেটিও কিন্তু তারাও কিন্তু আসলে এক ধরনের বিপদে পড়ে গেছে ইরানের পক্ষ থেকে যদি বলা হয়। ইরান, আপনি বলছিলেন যে ইরানে এই প্রথম তারা সেখানে হামলা করেছে, বিশেষ করে জ্বালানি তেলের উপরে হামলা করেছে। তো সেখানে তারা সময় বেঁধে দিয়েছে পরিমাপ, বাংলাদেশের মতো। আমাদের দেশেও কিন্তু একই পরিস্থিতি। একদম, আপনি ঠিকই বলেছেন। আমাদের দেশেও জ্বালানির চাহিদা আসলে হঠাৎ করে বেড়ে যাওয়ায় মূলত এই সংকট তৈরি হচ্ছে এবং আগে থেকেই মানুষ আসলে জ্বালানি মজুদের একটি চেষ্টা করছে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে। যেমনটি বলছিলাম যে জ্বালানি সংকটের আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেকেই অপেক্ষা করছেন রাত থেকে। তেল মিললেও চাহিদা অনুযায়ী না পাওয়ার অভিযোগ করছেন অনেকে। পাম্পের প্রতিনিধিরা বলছেন শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকায় সরবরাহ কিছুটা কম। জ্বালানি তেল যেন এক সোনার হরিণ, যার জন্য দীর্ঘ যানবাহনের সারি। চালকদের কেউ অপেক্ষা করছেন রাত 3টা থেকে, কেউ আবার সেহেরি সেরেছেন গাড়িতেই। জ্বালানি তেলের জন্য অপেক্ষা করা রাজধানীর আসাদ গেটে অবস্থানরত শত শত চালকদের কণ্ঠে উঠে এলো এমন চিত্র। মহাখালী রেল গেটের ওই পার থেকে লাইন দিছি, এই 3 ঘন্টায় আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পর্যন্ত আসছি। কখনো বলে 1 ঘন্টা পর দেবো, 2 ঘন্টা পর দেবো, আর কেউ বলে আসলে দেবো।
আসলে তেল সবার কাছেই আছে কিন্তু দিচ্ছে না। চালকদের অভিযোগ, তেল থাকা সত্ত্বেও মজুত করেছে পাম্প কর্তৃপক্ষ। সিআরি করে বাসার থেকে সাইকেল নিয়ে আইছি ধানমন্ডি থেকে গাড়ি নিয়ে এই জায়গায় এলাম, এখন পর্যন্ত মনে করেন গাড়ি যে জায়গাটা ওই জায়গায়। এখন এই 2 লিটার দিয়ে আমরা কি করতে পারবো বলেন? রাজধানীর বিজয় সরণির আরেক ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত পরিমাণে তেল দিলেও সন্তুষ্ট নন ভোক্তারা। ওনারা আমাদেরকে আশ্বাস দিছে যে গাড়ি চলে গেছে তেল আনার জন্য, আসার পরে আপনারা থাকেন, তেল আবার দিব আমরা, কিন্তু তেলের কোনো সমস্যা নেই। অ্যাকুরেট কোনো ডিসিশন আমরা পাইতেছি না যে তেলটা পাবো কিনা। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, চাহিদার তুলনায় অতিরিক্ত জ্বালানি নিয়ে মজুত করছেন অনেক গ্রাহক। এক্সেস তেল নেওয়া, যেখানে তেল নিত মানুষ 10 লিটার সেখানে নিচ্ছে 30 লিটার 40 লিটার। বাংলাদেশে যে কোনো জিনিস যখন দাম বেড়ে যায় অথবা ক্রাইসিস সৃষ্টি হয় তখনই সবাই কী করে, ওটাকে কালোবাজারি করার চেষ্টা করে, রিজার্ভ করে অন্যভাবে বিক্রি করার চেষ্টা করে। যেটা আমাদের এখানে যেহেতু সেনাবাহিনীর প্রতিষ্ঠান, এখানে কোনো কিছু সে ধরনের কিছু হবে না। এখানে যতটুকু আমরা ফুয়েল পাবো, জ্বালানি যতটুকু পাবো, আমরা ততটুকুই জনগণের কাছে দিয়ে দেবো। ঢাকার বাইরেও দেখা গেছে একই ধরনের চিত্র। চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ার অভিযোগ বেশিরভাগ ভোক্তার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তবে আমরা একটু একেবারে মাঠে যেতে চাই, দেখতে চাই পাম্পগুলোতে আসলে কি অবস্থা, এখনকার পরিস্থিতি যদি জানতে চাই এই মুহূর্তের খবর জানাবেন। এই মুহূর্তের খবর জানাতে রাজধানীর আসাদ গেটে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। সকাল থেকে দীর্ঘ সারি দেখেছি আমরা রাজধানী জুড়ে, বিশেষ করে তেলের পাম্প কেন্দ্রিক যে এলাকাগুলো ছিল সেগুলোতে। এখন এই যে আমরা যে রাজধানীর আসাদগিরের তালুকদার যে তেলের পাম্প আছে সেটাতে এসেছি, দেখতে পেয়েছি যে দীর্ঘ সারির যে গাড়িগুলি ঠিক 1 থেকে 2 মিনিট আগেই কিন্তু পাম্পে ইন করার সুযোগ পেয়েছে তারা। শুধুমাত্র এই পাম্পটি না, এর পাশে যে সোনার বাংলা পাম্পটি আছে সেটিতেও আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই তেল নেয়ার সুযোগ হয়েছে। সবকিছু মিলে আমরা বলতে পারি যে এখানকার যে আগত যে চালকরা, আমরা দেখতে পেয়েছি যে ভোর 3টা, অনেকেই সেহেরি সেরেছেন এখানে 3টার পর থেকে কিন্তু সিরিয়াল দিয়েছেন। তারা সিরিয়াল দেওয়ার পরে মালিকরা তারা বলছেন যে শুক্রবার এবং শনিবার থাকার কারণে কিন্তু ডিপো থেকে তেলের সরবরাহ ছিল না, যার কারণে হচ্ছে এই যে সংকট বা এই যে জটিলতাটা তৈরি হয়েছে। তবে কিছুক্ষণ আগেই কিন্তু আজকে সকালবেলা গাড়ি রওনা দিয়ে কিছুক্ষণ আগে কিন্তু ঢাকার বিভিন্ন পাম্পে কিন্তু সংকট বা এই যে জটিলতাটা তৈরি হয়েছে। তবে কিছুক্ষণ আগেই কিন্তু আজকে সকালের যে কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তেল এসেছে। তবে এর মধ্য দিয়ে কিন্তু এই যে আগত যে চালকরা যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন তারা কিন্তু আসলে স্বস্তির বার্তা পেয়েছেন যে রাজধানীর পাম্পগুলোতে তেল আসা শুরু করেছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি পাম্পে তেল দেয়া শুরু করেছে। আমাদের এই যে তেলের সংকট বা তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের রাজশাহীতে সহকর্মী আছে সাইফুর রহমান রকি, যাচ্ছি তার কাছে। গত 3-4 দিন ধরে রাজশাহীতে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে তেলের চরম অভাব দেখা দিয়েছে এবং এই তেলের অভাবের কারণে আসলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। বিশেষ করে অনেকেই বলছেন যে পর্যাপ্ত তেল থাকার পরেও পাম্প মালিকরা কিন্তু আসলে তেল দিচ্ছেন না। অনেকে কিন্তু এভাবে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আসলে তারা এভাবে মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহনে তারা কিন্তু তেল নিচ্ছেন। আপনারা দেখছেন যে এখন মোটরসাইকেলে তেল দেওয়া হচ্ছে, 200 টাকার তেল দেওয়া হচ্ছে মোটরসাইকেলে। অনেকে বলছেন যারা দীর্ঘ দূরত্ব যাত্রা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটি বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি যারা প্রাইভেট কারে তেল নিচ্ছেন তাদেরকে 10 লিটার করে তেল দেওয়া হচ্ছে, এর বেশি তেল দেওয়া হচ্ছে না। এভাবে কিন্তু আসলে অনেক বেকায়দার মধ্যে পড়তে হচ্ছে। আসলে 200 টাকায় কত কিলো তেল আসলে কত কিলো যাবে এমনটাই আসলে সাধারণ মানুষ বলছিলেন। তারপরেও তাদেরকে আসলে রীতিমতো যুদ্ধ করে এই তেল নিতে হচ্ছে। অনেক পাম্প কিন্তু তেল থাকার পরেও 2 ঘন্টা 3 ঘন্টা তারা তেল দেওয়ার পরে কিন্তু তেল পাম্প পুরো বন্ধ করে দিচ্ছেন। এতে করে চরম বেকায়দায় পড়েছেন এবং চরম ভোগান্তির মুখে পড়েছেন। তারা বলছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে প্রভাব সেটি কিন্তু বাংলাদেশে তথা রাজশাহীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা সকাল থেকে নগরের বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরেছি, অনেক পাম্পে তেল থাকার পরেও সেই পাম্পগুলোকে আমরা বন্ধ রাখতে দেখেছি। কোনো পাম্পকে দেখেছি তারা 2 থেকে 3 ঘন্টা তারা তেল দিয়েছেন, এরপরে কিন্তু তারা আর তেল দেননি। সব মিলে একটি বিশৃঙ্খল একটি পরিস্থিতি কিন্তু পেট্রোল পাম্পগুলোতে তৈরি হয়েছে এবং তাদের মধ্যেও কিন্তু বিশেষ করে যাত্রীদের মধ্যেও কিন্তু ব্যাপক চরম অসন্তোষ কিন্তু বিরাজ করছে এই তেলকে
কেন্দ্র করে, তেল নেয়াকে কেন্দ্র করে, সব মিলে এই পরিস্থিতি কবে না স্বাভাবিক হবে এটি আসলে সাধারণ মানুষ বুঝতে পারছে না এবং তারা চায় দ্রুত এই সংকট নিরসন হোক। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। তামিম, রাজশাহী এবং রাজধানীর চিত্র যেমন বলা যায় গোটা বাংলাদেশের চিত্র এখন, কারণ যুদ্ধের প্রভাব যদি আমি বলি যে আসলে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। তবে উদ্বিগ্ন হওয়াটা আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত দেশে সেই অনুযায়ী আসলে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি নাই, কারণ দেশের পথে এরই মধ্যে আসলে চট্টগ্রাম বন্দরে 8টি তেলবাহী জাহাজ পৌঁছেছে। সেই খবর জানাতে আমাদের সহকর্মী ফেরদৌস লিপি আছেন চট্টগ্রাম বন্দরে, জানাবেন সবশেষ খবর যে 8টি জাহাজ এরই মধ্যে চট্টগ্রাম বন্দর পৌঁছেছে, সেই বিষয়ে সবশেষ। বাংলাদেশ জলসীমায় প্রবেশ করা জাহাজগুলো বর্তমানে মহেশখালী এবং কুতুবদিয়া সমুদ্র অংশে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে বন্দরের যিনি সচিব সৈয়দ কেফায়েত হামিম, এবং তিনি বলছেন যে এই জাহাজগুলোর মধ্যে রয়েছে বেশিরভাগই এলএনজি এবং এলপিজি, এবং এই জাহাজগুলোর যে 5টি জাহাজ এলএনজি এনেছে সেগুলো মূলত প্রায় 3,09,110 টনের মতো রয়েছে। আর ওমান থেকে 2টি জাহাজ আনা হয়েছে, সেখানে রয়েছে এলপিজি এবং সেটা পরিমাণ প্রায় 41,888 টন। এর বাইরে আরব আমিরাত থেকে একটি জাহাজ এসেছে এবং সেই জাহাজে রয়েছে এমইজি। এবং আপনারা জানেন যে এই জ্বালানি ছাড়াও আরও 4টি জাহাজ কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগেই হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং সেই জাহাজগুলোতে রয়েছে সিমেন্ট শিল্পের যে কাঁচামাল ক্লিংকার এবং বলা হচ্ছে যে এই জাহাজগুলো মোটামুটি বাংলাদেশ জলসীমানায় এসেছে। এবং আপনারা জানেন যে হরমুজ প্রণালী ব্যবহার করে বাংলাদেশ মূলত ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবের সঙ্গে পণ্য আনা নেওয়া করে, ফলে জ্বালানি যে সংকটের সম্ভাবনা কিংবা শঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, সরকার যেটি আসলে বলে আসছিল যে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট কিন্তু তৈরি হবে না, সেটাই আসলে এই যে জ্বালানিবাহী জাহাজগুলো বাংলাদেশ জলসীমানায় প্রবেশ করেছে, ফলে সেটাই বলা হচ্ছে। এবং এই জাহাজগুলো থেকে আসলে মূলত মহেশখালী এবং কুতুবদিয়ায় কিন্তু লোড আনলোডিং হয়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে এখনো পর্যন্ত সর্বশেষ খবর। তবে চট্টগ্রাম বন্দর থেকে সহকর্মী ফেরদৌস লিপি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত আসলে জাহাজগুলো আসতে শুরু করেছে, যেটি দিয়ে আসলে সংকট অনেকটা কাটানো সম্ভব বলে আশা করা হচ্ছে। হ্যাঁ ইনান, কিছুক্ষণ আগেও যখন আমরা রাজধানী এবং রাজশাহী থেকে উত্তরবঙ্গ থেকে খবর শুনছিলাম, সহকর্মীরা জানাচ্ছিলেন যে পাম্পগুলোতে তেল আসা শুরু হয়েছে। দেশের কি অবস্থা, জ্বালানি সংকট নিয়ে আর কি খবর আছে? আসলে আপনি জানেন যে শুক্র শনিবার এমনিতে যেমনটি বললাম যে আসলে তেলের ডিপো বন্ধ থাকে, সে কারণে আসলে সরবরাহটি হয়নি। যেহেতু আজকে রোববার, এরই মধ্যে সকাল থেকে সরবরাহ শুরু হয়েছে, যে কারণে আসলে এখন থেকে আসলে যারা গ্রাহকরা তারা কিন্তু তেল পাচ্ছেন। তবে সব মিলিয়ে সরকার আজ থেকে রেশনিং পদ্ধতিতে আসলে এই তেল বিক্রি কার্যক্রম শুরু করেছে। আমরা সবশেষ তথ্যগুলো একটু দেখে আসি আসলে এই জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের কি কি পদক্ষেপ নিল আর আমাদের আসলে কি কি মজুদ রয়েছে, কি পরিমাণ মজুদ রয়েছে। আমরা যদি দেখতে পাই যে জ্বালানি সংকটের সংখ্যায় পাম্পে যে দীর্ঘ লাইনটি দেখলাম যে আসলে গতকালকে কিন্তু আরও বেশি দেখা গিয়েছিল এবং অনেকেই গতকাল রাত থেকে অপেক্ষা করছেন। এবং গতকালকেই কিন্তু জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেছেন যে জ্বালানি আসলে এত বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই, সরবরাহ স্বাভাবিক রাখতে পাম্পে বিশেষ ব্যবস্থা রয়েছে। বিশেষ করে রেশনিং ব্যবস্থার কথা যদি বলি যে আজকে থেকে রেশনিং সেই ব্যবস্থাটি কার্যকর করা হয়েছে। তেলবাহী 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এর মধ্যে পৌঁছে যেমনটি বলছিলাম, এবং আরও 7টি জাহাজ দেশের পথে রয়েছে। এবং সব মিলিয়ে 10টি যে জাহাজে এখন পর্যন্ত 8টি ঢুকেছে, গতকালকে আরও 2টি ছিল, সেই 10টি জাহাজে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি প্রায় 4.25 লাখ টন তার জ্বালানি রয়েছে। এর মধ্যে 4টিতে রয়েছে প্রাকৃতিক গ্যাস, তরলিখিত প্রাকৃতিক গ্যাস যেটি আমরা এলএনজি নামে চিনি, এবং পেট্রোলিয়াম গ্যাস, তরলিখিত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি নামে চিনি, সেটিও আসলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। এখন পর্যন্ত আসলে যে মজুদের কথা যদি বলি যে আমাদের দেশের যে চাহিদা, গত বছরের যে চাহিদা যদি দেখি, আমরা চাহিদা অনুযায়ী ঠিকই আমরা তেলের সরবরাহ পাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে যুদ্ধের কারণে সরবরাহ চেইনে আপনি জানেন বাধাগ্রস্ত হচ্ছে। কারণ তেলগুলো আমাদের বেশিরভাগই আসে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, সৌদি আরব, এই রাষ্ট্রগুলো থেকে। এবং এই রাষ্ট্রগুলো থেকে পরিবহন ব্যবস্থার একমাত্র আসলে উপায় হচ্ছে প্রথমত হচ্ছে যে পারস্য উপসাগরীয় দেশগুলো রয়েছে, সেই উপসাগরীয় দেশগুলো থেকে তারপর হরমুজ প্রণালী। আপনি জানেন হরমুজ প্রণালী কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য বন্ধ করা হয়েছে। সেই হরমুজ প্রণালী পার হয়ে তারপরে সেটি আসে ওমান উপসাগর হয়ে, ওমান উপসাগর থেকে সেটি আরব সাগর হয়ে বঙ্গোপসাগর হয়ে তারপর বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বিভিন্ন চ্যানেল হয়ে কিন্তু পৌঁছায়। সামগ্রিক এই পথে আসলে সরবরাহে বাধা হওয়ায় আপাতত একটি
অস্থায়ী সংকট বলা যায় তৈরি হয়েছে, সাময়িক সংকট, যেটি কিনা এই সরবরাহ চেইন স্বাভাবিক হলে সেটি আবার স্বাভাবিক হতে পারে, এমনটাই আসলে আশা করা হচ্ছে। এবং আমরাও আশা করছি, এবং ইতিমধ্যেই আমরা জানালাম যে 8টি জাহাজ ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে বা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। নিশ্চিতভাবেই বলা যায় যে খুব শীঘ্রই হয়তো স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জ্বালানির সমস্যার কথা মাথায় রেখে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে 25 মার্চ যথাযথ মর্যাদায় পালন করতে ও 26 মার্চের কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ঈদের আগেই সব পোশাক কারখানার বেতন ভাতা পরিশোধ করতে বলা হয়েছে বলেও জানান তিনি। উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। আর 25শে মার্চ গণহত্যা দিবসটা পালন করা হয় অত্যন্ত ভাবগম্ভীর্যের সাথে, অত্যন্ত বেদনার সাথে। সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করেই পালন করব। ঈদের আগে যাত্রার সময় যাতে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো সৃষ্টি হয় এগুলো যাতে না হয়, আমরা সেটা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু মেজার্স আমরা নিয়েছি। দুপুরের সময়ে আরও থাকছে। ঝিনাইদহে পাম্পে কর্মচারীদের মারধরে যুবক নিহতের ঘটনায় গ্রেফতার 3। বাসে আগুন দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যাত্রী ভোগান্তি। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য বিশেষ অদম্য নারীর সম্মাননা পেয়েছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক নারী দিবসে নাতনি জাইমা রহমানের হাতে পুরস্কার তুলে দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি। অনুষ্ঠানে ডক্টর জুবাইদুর রহমান বলেন, নারীরা যখন এগিয়ে যায় তখন এগিয়ে যায় জাতীয়। গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারীর সম্মাননা পেলেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার সকালে উসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আয়োজনে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর অদম্য নারীর পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একই সঙ্গে 5 ক্যাটাগরিতে 5 জন নারীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বেগম জিয়ার নেতৃত্বে দৃঢ়তার কথা উল্লেখ করেন পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান। বলেন, নারীরা যখন এগিয়ে যায় তখন এগিয়ে যায় জাতীয়। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম খালেদা জিয়া। তার জীবন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, নারীর শক্তি তার দৃঢ়তায় আর নেতৃত্বের শক্তি তার সাহসে। নারী যখন এগিয়ে যায় তখন একটি জাতীয় এগিয়ে যায়। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বর্তমান সরকারও স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনা নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমান সরকারও নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে। নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় মন্তব্য করে তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। আমি আশা করি এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। নারী দিবসের আলোচনা ও অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক নারী। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভারতে পলাতক শেখ হাসিনা যেখানে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব প্রচেষ্টাকে রীতিমতো ফৌজদারি অপরাধ বলেও উল্লেখ করেন তিনি। দুপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্র উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি জানান, গুম হওয়া পরিবারের ভাতা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি লিখে আবেদন করবেন তিনি। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। এইটুকু বোধহয় আমরা করতে পারি যে তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি, তাহলেই আমাদের সরকারে আসাটা সার্থক হবে, তা না হলে হবে না বলে মনে করি। বিএনপি প্রার্থী অভিযোগে ঢাকা 4 ও ঢাকা 16 আসনে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বিজয় এমপির বিরুদ্ধে সমন জারির নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে নাসির উদ্দিন পাটোয়ারির নামে মানহানির মামলা করা হয়েছে মির্জা আব্বাসের পক্ষ থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনার শীর্ষে ছিল ঢাকা 8 আসন। বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম ছিল ভোটের মাঠ, সামাজিক যোগাযোগ মাধ্যম, যার রেশ দেখা গেছে ফল ঘোষণার পরও। আব্বাস পাটোয়ারির সেই দ্বন্দ্ব এবার গড়ালো মামলায়। রোববার ঢাকার সিএমএম আদালতে মির্জা আব্বাসের পক্ষে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানি মামলা করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। মামলাটি গ্রহণ করে নাসির উদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন বিচারক। মির্জা আব্বাস সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলতেছিলেন। উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ। সারাক্ষণ সারাদিন এসব অশ্রাব্য ভাষা, অকথ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই থাকবে। আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু থেকে শুরু করে সবাই এই নোংরা ভাষাগুলি শিখবে। এটা কি খুব ভালো দেশের জন্য? এদিকে কারচুপির অভিযোগে ঢাকা 16 ও ঢাকা 4 আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার আসন দুটির বিএনপি প্রার্থী ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও তানভীর আহমেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনকে নির্দেশ দিয়েছেন এই দুটি নির্বাচনী এলাকার প্রত্যেকটা ভোটের মেটেরিয়াল, অর্থাৎ ব্যালট বাক্স, মুড়ি থেকে শুরু করে বাক্স যা ছিল সব কিছু সুরক্ষিত রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এর আগে বিএনপির পক্ষ থেকে 8টি, জামায়াতের পক্ষ থেকে 7টি এবং স্বতন্ত্র এক প্রার্থীর কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদে নারীদের নিয়ে উল্লেখিত সব প্রস্তাবনা বাস্তবায়নের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে নারীর প্রতি সহিংসতা বাড়ছে দিন দিন। এ সময় মনিরা শারমিনকে আহ্বায়ক ও ডাক্তার মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করে 3 সদস্যের জাতীয় নারী শক্তির ঘোষণা দেওয়া হয়। কমিটির মুখ্য সংগঠক ঘোষণা করা হয় নুসরাত তাবাসসুমকে। একই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ব্যক্তিগত সম্পর্ক বিবেচনায় না নিয়ে যোগ্য নারীদের স্থান দিতে হবে। পরিবর্তনের আকাঙ্ক্ষা বা নিজেদের ভোকাল হয়ে ওঠার সে ইচ্ছা আছে, কিন্তু তাদের নানান পারিপার্শ্বিক বাস্তবতার কারণে তারা এটা পারেনি। জুলাই পরবর্তী সময়ে এই জিনিসটা অনেক বেশি, এটা আগের থেকেই ছিল। জাতীয় নারী শক্তির এই সংগঠনের দায়িত্বে থাকছেন আমাদের মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুম, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এই নারী শক্তির মাহমুদা আলম মিতু। জাতীয় সংসদে 50টা যে সংরক্ষিত আসন আছে, দয়া করে সেখানে যেন এর মা, ওর বোন, ওর খালা, ওর চাচি এগুলো যেন না বসে, এবং এগুলো যেন অবশ্যই, কারণ প্রচুর যোগ্য নারীরা আছেন। হাসপাতালের বিছানায় ছারপোকা, নিম্নমানের খাবার পরিবেশন, সময়মতো আসেন না চিকিৎসকও। দেশের সর্বোচ্চ মানসিক হাসপাতাল পরিদর্শনে এসে অভিযোগ পেলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। আর এসব অব্যবস্থাপনার জন্য হাসপাতালটির পরিচালকের অদক্ষতাকে দুষছেন তারা। এই কলাই খেতে দেওয়া হয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রোগীদের। এসব কলা খাওয়ার উপযুক্ত কিনা তা নিয়ে জাগে সংশয়। হাসপাতালের বিছানা ছারপোকার দখলে, খাবারের মান নিয়ে বিস্তর অভিযোগ। চায়না পোকা আর তেলা পোকা, হ্যাঁ, আর খাবারের অবস্থা তো একটু দেখেনি। ছারপোকা জ্বালা ঘুমা, নিচে শুইতে পারি না, উপরে শুইতে পারি না। বড় প্রবলেম হলে পানি। এই যে এত রোগী, আমরা পানি গিয়ে কিডনি মেডিকেল হাসপাতাল থেকে আনি। রোববার সকাল 9টায় কাউকে না জানিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে হঠাৎ হাজির স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। ঘণ্টা দেড়েক ঘুরে দেখেন পুরো হাসপাতাল, কথা বলেন রোগী সহ সংশ্লিষ্টদের সঙ্গে। এ সময় মন্ত্রী প্রতিমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন রোগীর স্বজনেরা।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, এই হাসপাতালের সবচেয়ে বড় সমস্যা নেতৃত্বের সংকট। হাসপাতালের যারা লিডারশিপ দেবেন এবং ক্লিনিক্যাল গভর্নেন্স বলেন, ক্লিনিক্যাল সার্ভিস বলেন, যে রোগীর মান কেমন হবে চিকিৎসার থেকে শুরু করে প্রশাসনিক যে দক্ষতা এবং কর্মা হওয়া দরকার, সেই ধরনের নেতৃত্বের এখানে আমরা একটা সংকট দেখতে পাচ্ছি। মন্ত্রী আক্ষেপ করে বলেন, কতজন ডাক্তার অনুপস্থিত তার সরেজমিনে এসেও জানতে পারেননি তিনি। যিনি দায়বদ্ধ সরকারের কাছে সবচেয়ে বেশি টু অ্যাডমিনিস্ট্রেট দ্য হোল সিচুয়েশন অফ দ্য হসপিটাল, ওনার কাজে কর্মী অদক্ষতা রয়েছে অনেক। যেমন এই যে টিকেটিং সিস্টেমটা যেটা করেছে, মেশিন আছে, টোনার নেই, এটা দায়িত্ব ছিল কিন্তু আমার ডাইরেক্টরের দেখার, উনি দেখেন নাই। ল্যাক অফ পারফর্মিং দ্য রেসপন্সিবিলিটি ইন ডিটেইলস, সেটার অভাব রয়েছে। বেশিরভাগ অভিযোগ মেনে নিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলছি যে আমি কিছুক্ষণের মধ্যেই বায়োমেট্রিক হাজিরা ক্যালকুলেশন করে আমি স্যারকে জানাই দিব। কয়েকদিনের মধ্যে আবারও হাসপাতালটি পরিদর্শনের কথা জানিয়ে মন্ত্রী বলেন, তখন কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু। আমরা সরাসরি চলেছি সেখানে। আমাদেরকে তারা ক্রয় করতে পারে নাই, পরে আমাদেরকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে। জেল দিয়েও আমাদের মাথা নত করতে পারে নাই। আমরা মাথা উঁচু করেছিলাম, বলে আজকে বিগত নির্বাচনে বাংলাদেশের মানুষ পরিষ্কার ম্যান্ডেট দিয়েছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে। আমরা শুধু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই পাই নাই, 200 ছেড়িয়ে 218টাতে গিয়েছি আমরা, এবং অনেক জায়গায় আমাদেরকে 700-800 ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। সেগুলো যোগ হলে 220 ছাড়িয়ে যেত। তো মানুষের আস্থা আমাদের প্রতি রেখেছে, সেই আস্থাকে মূল্যায়ন করাই হচ্ছে আমাদের এই যে আজকে কারাবরণ দিবস, সেই দিবস সার্থকতা হবে। জাতীয় প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। ঝিনাইদহে তেল পাম্পে কর্মচারীদের মারধরে যুবক নিহতের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। পুলিশ জানায়, হামলার ঘটনায় রাতে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। ওই মামলায় 3 জনকে গ্রেফতার দেখানো হয়। এদিকে কর্মচারীদের মারধরে যুবকের মৃত্যুর পর 3টি বাসে আগুন দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাস শ্রমিকরা। বন্ধ হয়ে যায় ঝিনাইদহ মাগুরা মহাসড়কের যান চলাচল। পরে প্রশাসনের আশ্বাসে 2 ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। দুপুরের সময়ে আরও থাকছে। আহমেদাবাদে টি-20 বিশ্বকাপের ফাইনাল সন্ধ্যায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে স্তব্ধ করে দিতে প্রস্তুত নিউজিল্যান্ড। রেকর্ড 3য় শিরোপার খোঁজে টিম ইন্ডিয়া। যারা খাল দখল করে বাড়ি বা স্থাপনা নির্মাণ করেছেন, নিজ উদ্যোগেই তাদের সরে যেতে হবে, না হলে আইন অনুযায়ী ব্যবস্থা, আর তাতে ক্ষতির সম্মুখীন হলে দায়ী থাকবে না সরকারি সংস্থা। এমনটাই বলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বুলবুল রেজার রিপোর্ট। দূষণে জর্জরিত এই পথ আদতে মানুষের হাঁটার নয়, তবুও নোংরা ময়লা পানি মারিয়ে হাঁটছেন মানুষ। পাড়ার কিশোরদের দল বেঁধেছে খেলায়। আসলে এটি এক সময়ের স্বচ্ছ জলের মান্ডা খাল। ঢাকার দক্ষিণ সিটির এমন অনেক খাল এখন হারিয়ে গেছে মানুষের লোভ আর কর্তৃপক্ষের উদাসীনতায়। এলাকার বাসিন্দারা তাদের প্রতিদিনের গৃহস্থালী বর্জ্য থেকে শুরু করে অন্যান্য ময়লা আবর্জনা ফেলার জন্য ব্যবহার করেন এই খাল। থেমে নেই দখলদাররাও নিজেদের সুবিধার জন্য খালের জায়গায় তৈরি করেছেন চলাচলের রাস্তা। ফলে খাল হয়ে গেছে সরু, কোথাও একেবারেই থমকে গেছে, আটকে গেছে পানি প্রবাহ। এটি রাজধানীর মান্ডা খাল। ময়লা আবর্জনা ফেলতে ফেলতে এমন অবস্থা হয়েছে এখন এই খালের উপর দিয়ে হাঁটাচলা করা সম্ভব।
এই খালটির কোথাও প্রস্থ 40 ফিট, কোথাও 30, কোথাও 20, কোথাও আবার 10 ফিট। তার মানে দখল হয়েছে। রাজধানীর অন্যান্য খালগুলো এই খালের মতোই দখল আর দূষণে জর্জরিত। খালগুলো এরই মধ্যে দূষণ ও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী বলছেন, কয়েকটি ধাপে হবে অগ্রগতি। তিনি নিজে এই এলাকার জনপ্রতিনিধি। অবৈধ আর দখলদার এদের কোনো পরিচয় নেই। তারা হচ্ছে যে তারা রাষ্ট্রের সম্পত্তি ক্ষতি করছে, তারা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, ভবিষ্যতে যেন কেউ খাল দখল করতে না পারে সেজন্য টেকসই পরিকল্পনা নেওয়া হয়েছে। আস্তে আস্তে চেষ্টা করব যেগুলো পুনরুদ্ধার করার জন্য, আর জনগণকেও বলবো যেগুলো সরকারি সম্পত্তি আছে সেগুলো যাতে কেউ জবরদখল না করে, যারা করে আছে তারা যাতে সেগুলো ছেড়ে দেয়। দখলদারদের শুধু উচ্ছেদ নয়, আর্থিক জরিমানা করতে হবে, পরামর্শ নগর পরিকল্পনাবিদের। যারা বহুতল ভবন করেছে তাদেরকে বিশাল আকারের পেনাল্টি দিতে হবে। যে পেনাল্টি দেখলে ভবিষ্যতে যে কোনো দখলদার ভাববে যে আমিও যদি দখল করি ভবিষ্যতে যে পরিমাণ আমাকে জরিমানা দিতে হবে সেটা আমরা কুলিয়ে উঠতে পারবো না। শুধু দখল দূষণ মুক্ত করে ক্ষান্ত হওয়া নয়, জলাশয়ের স্বাভাবিক গতি ধরে রাখতে অব্যাহত নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বড় পতনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে ঢাকার পুঁজিবাজারে। প্রধান সূচক হারিয়েছে 236 পয়েন্ট। প্রথম কর্মদিবসে লেনদেন হওয়া 390টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে 370টি কোম্পানির শেয়ারের। এমন পরিস্থিতির জন্য মধ্যপ্রাচ্য যুদ্ধকে কেন্দ্র করে আতঙ্ক তৈরি হওয়াকে দায়ী করছেন বিনিয়োগকারীরা। প্রধান সূচকে 5,240 পয়েন্ট নিয়ে রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শুরু করে ঢাকার পুঁজিবাজার। প্রথম ঘণ্টাতেই সূচক কমে 126 পয়েন্ট। ধারাবাহিক পতনে এদিন 236 পয়েন্ট কমে নামে 5,004 পয়েন্টে। এদিন লেনদেন হওয়া 390টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দাম কমেছে 370টির, দাম অপরিবর্তিত থেকেছে 8টির, আর বেড়েছে মাত্র 12টি কোম্পানির। 6 কার্যদিবস ধরে টানা কমতে কমতে দৈনিক লেনদেন নামে 5,000 কোটি টাকার ঘরে। আমেরিকান এবং ইসরায়েলের অ্যাটাক অন ইরান অ্যান্ড ইরানের যে রিটালিয়েশন ইন দ্য আদার মিডল ইস্টার্ন কান্ট্রিজ, সেখানে একটা প্যানিক ক্রিয়েট হয়েছে। এটা আমার মনে হয় একটু এক্সেসিভ রিঅ্যাকশন অফ আওয়ার মার্কেট। দেশের পুঁজিবাজারের এমন মন্দা অবস্থার জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের আতঙ্ককে দায়ী করছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিবিএ। এর আগে গেল সপ্তাহে পুঁজিবাজারে প্রধান সূচক কমে প্রায় 360 পয়েন্ট। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। বিএনপি সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছে ভুটান ও নেপাল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আহ্বান জানান দেশ দুটির রাষ্ট্রদূতরা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামুদর্জি। পরে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান তারা। খেলার খবর, নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে আমিরুল ইসলাম বুলবুলের বর্তমান ক্রিকেট বোর্ড ভেঙে দিতে ক্রীড়ামত প্রতিমন্ত্রীর কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন তামিম ইকবালের নেতৃত্বে নির্বাচন বর্জন করা ক্লাব কর্মকর্তারা। গেল বছর হওয়া বিসিবি নির্বাচনে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অনৈতিক জোর প্রয়োগের কারণে নির্বাচন বর্জন করেন তামিম ইকবাল সহ হেভিওয়েট প্রার্থীরা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এবার ন্যায় বিচারের প্রত্যাশায় ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ দিলেন তারা। পাশাপাশি এই বোর্ড ক্রিকেট বিরোধী কার্যক্রম করে আসছে বলেও উল্লেখ করা হয় অভিযোগে। এদিন তামিম ইকবালের সঙ্গে ছিলেন মাহমুদ রহমান, লোকমান হোসেন ভুইয়া, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা সহ নির্বাচন বর্জন করা বেশ কয়েকটি ক্লাবের শীর্ষকর্তা। টি-20 বিশ্বকাপ ফাইনালের খবর, শিরোপার মহারণে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত নিউজিল্যান্ড। স্বাগতিকদের হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপ শিরোপা জিততে চান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টলার। অধিনায়ক সূর্যকুমার যাদব দলকে পরামর্শ দিয়েছেন নির্ভার থেকে খেলতে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়।
আহমেদাবাদে 2023 ওয়ানডে বিশ্বকাপ হারের ক্ষত এখনও দগদগে ভারতীয়দের মনে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 বিশ্বকাপের ফাইনালের আগে আলোচনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই হারের দুঃস্মৃতি। পুরো আসর জুড়ে দুর্দান্ত খেলা টিম ইন্ডিয়া শেষ ম্যাচটা খেলতে চান একেবারে নির্ভার থেকে। 2023 সালের হার অনেক দিন হয়ে গেছে, সেটা নিয়ে ভাবতে চাই না। এরপর আমরা এখানে অনেক ম্যাচ খেলেছি, সতীর্থদের বলবো কোনো চাপ না নিতে। দুটি জায়গায় চিন্তার কারণ আছে। ওপেনার অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী, এই দুই ক্রিকেটারের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স পাচ্ছে না টিম। বরুণ অভিষেককে নিয়ে কিছু বলতে চাই না, তাদের একাদশে রেখে আমরা ম্যাচ জিতেছি। নিউজিল্যান্ড সমীহ করলেও ম্যাচটা কঠিন হবে। ফিন অ্যালেন, ডেরিয়েল মিচেল, ম্যাট হেনরিদের উপর ভরসা থাকবে নিউজিল্যান্ডের। বিশ্বকাপ জুড়ে দারুণ ছন্দে আছেন তারা। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডকে নিয়ে একটা কথা প্রচলিত, কিউইরা শিরোপা না জিততে পারলেও সবার মন জিতে নেন, কিন্তু এবার আর সেই অবস্থায় থাকতে চান না তারা। এই ম্যাচে ভারতই ফেভারিট, তারা দুর্দান্ত খেলে আসছে। চেষ্টা করব ভারতকে 250 করার আগেই আটকাতে। ব্যাটিং উইকেট হবে ধারণা করছি, আমরা বিশ্বকাপ জিততে চাই। এতে যদি কারো হৃদয় ভাঙে সেটাই করতে চাই এবার। আইসিসির নকআউট পর্বে দুই দল সমানে সমান, দুটি করে ম্যাচ জিতেছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বর্বরতা নিশানা ইরানের বেসামরিক স্থাপনা, তেল ও পানি শোধনাগারে হামলা, বৈরুতে হোটেলে আঘাতে নিহত 4। ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা। জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে পাম্পে লম্বা লাইন, চাহিদা অনুযায়ী না পাওয়ার অভিযোগ। সমস্যার কথা মাথায় রেখে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত সরকারের। এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানে অদম্য নারী সম্মাননা পেলেন বেগম খালেদা জিয়া। গ্রহণ করলেন নাতনি জাইমা। নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড, বললেন রাষ্ট্রপতি। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ দিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তামিম। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।